ওয়েলকাম টু মুক্তা সিরিজ। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম হলো গর্জিয়াস ড্রিম। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা কতগুলো মহিলাদের একসঙ্গে আসতে দেখি। ব্যাকগ্রাউন্ডে একটা মেয়ে আমাদেরকে বলছিল লিউ পরিবারের প্রধান মাস্টার লিউ চাংহে সাধারণ মানুষের খাজনা লুটে নেওয়ায় মহারাজ পুরো পরিবারকে শাস্তি দেয়। পুরুষদেরকে নির্বাসনে দেওয়া হয় আর মহিলাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। 4 বছর এভাবে কাটানোর পর আগের মহারাজ মারা যায়। নতুন মহারাজ লিউ পরিবারের লোকেদের অপরাধ ক্ষমা করে দিয়েছে। তাই 4 বছর পর আমরা বাড়িতে যাচ্ছি। তারা যখন বাড়িতে আসে তখন দেখতে পায় অলরেডি পুরুষরা সবাই ফিরে এসেছে এবং এখানে মোটামুটি একটা আয়োজন করা হয়েছে। সবাই ভীষণ খুশি ছিল। এই বাড়ির পালিত মেয়ে ওয়ান চিং আড়ালে একজন লোককে দেখতে পায়। সে তার পালিত মাকে জিজ্ঞেস করে যে ওটা কে, তবে তারা কেউই ওই দিকে ধ্যান দেয় না। চাংহে সামনে এসে বলে আমাদের পরিবার বেঁচে গেছে, তবে আমাদের সম্মান রক্ষা করতে হলে মা তোমাদেরকে মরতে হবে। দেখা যায় প্রত্যেকে হাতে সাদা কাপড় নিয়ে দাঁড়িয়েছিল। তারা জিজ্ঞেস করে এসবের মানে কি। চাংহে বলে এই বাড়ির মহিলারা 4 বছর জেলখানায় কাটিয়ে এসেছে, সুতরাং তারা এখন আর পবিত্র নেই। আপনারা বেঁচে থাকলে আমাদের পরিবারের মান সম্মান থাকবে না, তাই পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য আপনাদেরকে মরতেই হবে। এরপরেই সবাই মিলে তাদেরকে মারতে শুরু করে। ওয়ান একটা কাছের টুকরা তার বড় ভাই মানে চাংহের গলায় ধরে। চাংহে তখন সবাইকে থামতে বলে। ওয়ান তাকে দরজা খুলে দিতে বলছিল, তবে তখনই পেছন থেকে তার মা এসে তার মাথায় আঘাত করে। সে বলে আমার ছেলে ঠিক বলেছে, আমরা এখন এই পরিবারের জন্য কলঙ্ক। আমাদের পরিবারের মান সম্মান ফিরিয়ে আনতে, আমাদের ছেলেদের নাতিদের সম্মানের সাথে বাঁচতে এটা তোমাদের করতেই হবে। এরপরে আবারও তাদেরকে মারার চেষ্টা করা হয়। এক পর্যায়ে তারা সবাই মারা যায়। একটু পর চাংহের স্ত্রী রুলান বাড়িতে আসে। আসলে সে অনেক প্রভাবশালী একটা পরিবারের মেয়ে ছিল, এই কারণে ওই সময় পরিবারের সবার শাস্তি থেকে সে বেঁচে গিয়েছিল। এখন সে ফিরে এসেছে। সে ওয়ানকে বলে তুমি এই বাড়ির পালিত মেয়ে, তুমি না মরলেও চলতো, তবে তুমি না মরলে আমাকে মরতে হতো। সে নিজের হেয়ার পিন দিয়ে তার চেহারা নষ্ট করে দেয়। এরপর ভেতরে চলে যায়। তবে দেখা যায় ওয়ান এখনো জীবিত ছিল। একজন লোক যখন তাদের গায়ে কেরোসিন ঢালছিল তখন ওয়ান উঠে তাকে আঘাত করে একেবারে মেরে ফেলে। সে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু অতিরিক্ত অসুস্থ হওয়ার কারণে সে পড়ে যায়। ওই সময় মার্কিউস চিউ সেখানে আসে। ওয়ান তাকে বলে আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। এরপরেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর ওয়ানের কণ্ঠে আমাদেরকে শোনানো হয় এই ঘটনার পর মহারাজ লিউ পরিবারের সকল অন্যায় ক্ষমা করে দিয়েছে এবং বাড়ির প্রত্যেকটা মহিলাকে বীর বলে সম্মান দেওয়া হয়েছে, আর চাংহে এখন প্রভাবশালী প্রধানমন্ত্রী। অন্যদিকে চিউ ওয়ানের চেহারার চিকিৎসা করে। সে এখন একদম সুস্থ। সে বলতে থাকে লিউ পরিবার, এবার আমার আসার পালা। এরপর 3 বছর পরে সিন দেখানো হয়। চাংহের ছেলে ওয়ানির আজ বিয়ে করেছে। সে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে উঠেছে। সবাই বলাবলি করছিল মেয়েটার পরিবার নাকি অনেক দূরে থাকে, তবে তেমন সম্মানীয় না, তারা ব্যবসায়ী পরিবার। ওয়ানির মা তাকে দেখে, এটা ছিল ওয়ান, তবে এখানে সে তার নাম দিয়েছিল লান। রুলান আর চাংহের দুজনারই তার চেহারা দেখে সন্দেহ হয়, তবে তারা এটা নিয়ে বেশি একটা মাথা ঘামায় না, কারণ ওয়ান 3 বছর আগেই মারা গেছে এবং রুলান নিজের হাতে তার চেহারা একেবারে নষ্ট করে দিয়েছে। এরপর সকল রীতি মেনে বিয়ে হচ্ছিল, তবে তখনই গভর্নর চিউ সেখানে চলে আসে। এসেই সে এই বাড়ির লোকেদেরকে মারতে শুরু করে। ওয়ান তাকে দেখে নিজেকে লুকাতে শুরু করে। আসলে সে 1 বছর আগেই চিউয়ের কাছ থেকে চলে গিয়েছিল। চাংহে প্রচন্ড ভয় পেয়ে গভর্নরের কাছে যায় আর বলে আজ বাড়িতে একটা অনুষ্ঠান চলছে। বিশ্বাস করুন, বাড়িতে কোনো ডাকাত বা কোনো খারাপ লোক আসেনি। সে তার হাতে কিছু টাকা দেয়। চিউ টাকাগুলো দিয়ে তলোয়ারের রক্ত মুছে ফেলে দেয়। চাংহে দৌড়ে গিয়ে আরো স্বর্ণমুদ্রা নিয়ে আসে। চিউ বলে আমি জানতাম না আপনাদের বাড়িতে বিয়ে হচ্ছে, আমি আসছি। তারা স্বর্ণমুদ্রাগুলো নিয়ে চলে যায়। রুলান বলতে থাকে বাড়িতে আসতে না আসতেই ঝামেলা শুরু করে দিয়েছে, এই মেয়েকে বাড়িতে রাখা যাবে না। সে বাড়ির বাটলারকে চোখে ইশারা দেয়। একটু পর দেখা যায় ওয়ান নিজের ঘরে অজ্ঞান হয়ে গেছে। তখন ওই ঘরে বাটলার আসে। অন্যদিকে ওয়ানি একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে, কারণ আজ তার বিয়ে, সে তো অনেক খুশি। হঠাৎ সে সামনে কিছু একটা দেখে সেখানে যায়। এদিকে দেখা যায় ওয়ানের জ্ঞান ফিরেছে। সে বুঝতে পারে সে এমন একটা জায়গায় রয়েছে যার চারদিকে পর্দা দেয়া। হতে পারে এটা কোনো মঞ্চ নাটক করার জায়গা। তখনই সেখানে ওয়ানি আসে। ওয়ান তাকে দেখে বলতে থাকে স্বামী চলুন আমরা ঘরে চলে যাই, এই জায়গা আমার ভালো লাগছে না। তবে ওয়ানি তার কথা শুনছিল না। ওয়ান তখন তাকে আঘাত করে আর দেখা যায় এটা হলো বাটলার। ওয়ান বলতে থাকে আমি আগেই অ্যান্টিডোট খেয়ে নিয়েছিলাম।
এরপর সে তার চোখ বেঁধে দেয় আর বলতে থাকে, আমাকে নাম ধরে ডাকুন, লান। এদিকে রুলান সবাইকে সামনে যেতে বলে, কারণ সেখানে সবার জন্য একটা মঞ্চ নাটকের আয়োজন করা হয়েছে। তখনই তার ভাই শি এসে বলে, তোমার ছেলেকে কোথাও দেখছি না। রুলান এতে ভয় পেয়ে যায়। সে ওয়ানিকে খুঁজতে থাকে। তখন সে ওয়ানির একটা জেট পেন্ডেন্ট পায়। সে তাড়াতাড়ি দেখার জন্য মঞ্চ নাটক করার ওই স্টেজে যায়। তবে তখন ওই বাটলার তাকে ধরে ফেলে। ওই সময় সব মানুষ সেখানে জড়ো হয়ে যায়। কেউ একজন দড়ি ধরে টান দিলে সকল পর্দা সরে যায়। এই অবস্থা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। রুলান কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছিল না, আর বাটলার তাকে লান বলে ডাকছিল। যেহেতু তার নামও রুলান, তাই সবাই মনে করে এখানে এরা দুজন হয়তো গোপনে কোনো অ্যাফেয়ার করতে এসেছিল। রুলান কোনো মতে নিজেকে ছাড়িয়ে তাকে গালাগাল করলে বাটলার নিজের চোখ খুলে ফেলে আর সে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। রুলান সামনে ওয়ানকে দেখতে পায়। সে তখন বাটলারকে বলে, সত্যি করে বলুন, আপনাকে কে এসব করতে বলেছে? বাটলার ওয়ানকে দেখিয়ে বলে, আমাকে নতুন বউ এখানে ডেকেছে। ওই সময় ওয়ানি এসে বলে, লান, তুমি আমাকে ফেলে কেন আসলে? লান বলে, আমি শুধুমাত্র স্বামীর জন্য পানি নিতে এসেছিলাম। তখন এরা সবাই বুঝে যায় যে রুলান আর বাটলারের মধ্যে সম্পর্ক রয়েছে। সেটা ঢাকতেই তারা নতুন বউয়ের দোষ দিতে চাইছে। রুলান বাটলারকে ধরে নিয়ে যেতে বলে আর শাস্তি দিতে বলে। চাংহে সবাইকে আজকের মতো চলে যেতে বলে। ওই সময় ওয়ান রুলানের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দেয়, আর চাংহে রাগের চোখে রুলানকে দেখতে থাকে। এরপর চাংহে রুলানকে একটা থাপ্পড় মারে। রুলান বলে, আমি ভাবতে পারিনি বাটলারের এত বড় সাহস হবে। চাংহে বলে, অবশ্যই বাটলারের এত বড় সাহস হবে না, এর পেছনে নিশ্চয়ই কেউ আছে। সে তার সেবককে খোঁজ করতে বলে। এরপর সে চলে গেলে রুলান তার ভাই শিকে বলে বাটলারকে মেরে ফেলতে। শি বলে, সব খারাপ কাজ তুমি আমাকে দিয়েই করাও। তার বোন তখন একটা লাঠি দিয়ে তাকে মারতে শুরু করে, মানে সে তার সব রাগ তার ভাইয়ের ওপর ঢালে। সে বলে, এই সামান্য কাজটাও করতে পারবি না? শি একটা তলোয়ার নিয়ে বাটলারকে মারতে যায়। তবে সে গিয়ে দেখতে পায় বাটলারকে অলরেডি অন্য কেউ মেরে ফেলেছে। সে তখন চিৎকার করতে শুরু করে। অন্যদিকে ওয়ান বাটলারকে মেরে নিজের ঘরে আসে। তবে সে দেখতে পায় এখানে গভর্নর বসে আছে। চিউ বলে, তুমি দেখছি এখন আমাকে দেখলে ভয় পাও। তখন দেখানো হয় ওই বছর সে ওয়ানকে বাঁচিয়ে নিয়ে গিয়েছিল। এরপর সে তাকে বলে, লিউ পরিবারের ওপরে তার নিজেরও অনেক রাগ রয়েছে, কারণ তাদের কারণেই চিউয়ের মায়ের পরিবার একেবারে শেষ হয়ে গেছে। সে তাকে অনেক কিছু শেখায়। তাদের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ছিল। তবে একদিন হঠাৎ চিউ জানতে পারে ওয়ান বাড়ি থেকে চলে গেছে। ওয়ান বলে, আপনি এখানে কেন এসেছেন? চিউ বলে, তুমি কি এখনো আমার সঙ্গে নাটক করে যাবে? দেখা যায় বাইরে সবাই বাটলারের খুনিকে খুঁজছিল। ওয়ান এসে তার গলায় চাকু ধরে। তবে সে দেখতে পায় চিউ ওয়ানির উপরে একটা পানির কাপ ধরে রেখেছে। ওয়ানি ড্রিঙ্ক করে মাতালের মতো ঘুমাচ্ছিল। চিউ এরপর তার হাত সরিয়ে দিয়ে ওই পানি দিয়ে একটা রুমাল ভেজায়, পরে তার হাত মুছে দেয়। ওয়ান বলে, তুমি আসলে কি চাইছো? সে বলে, আমি শুধু তোমাকে চাই। তোমার প্রতিশোধে আমি বাধা হয়ে দাঁড়াবো না। আমি পরে আবার আসবো। এই বলে সে চলে যায়। এদিকে রুলান বাটলারকে দেখে। আরো দেখা যায় ওই বছর বাড়ির যে সকল মহিলাদের মেরে ফেলা হয়েছিল তাদের সবার মেমোরিয়াল ট্যাবলেট পড়ে আছে। সি বলে, আমার মনে হয় এদের মধ্যে থেকেই কারো আত্মা এসে বাটলারকে মেরে ফেলেছে। রুলান বলে, কিসের আত্মা? আমি একদম শিওর যে ওই লান আসলে ওয়ান। আমি ওর আসল পরিচয় বের করেই ছাড়বো। এদিকে লানের কাছে তার দাসী আসে। সে বলে যে সে তার কথা মতো কাজ করে এসেছে। তবে লান দেখতে পায় তার হাতে অনেক আঘাত। এই দাসীর নাম হুয়ান। সে বলে, সামনের রাস্তা দিয়ে গেলে মানুষ আমাকে দেখে ফেলতো। বনের রাস্তা ধরে গিয়েছিলাম তো, তাই এগুলো কাট আর আঘাত। হুয়ান বলে, ম্যাডাম, আপনি আমাকে বাঁচিয়েছেন, তাই আমি আপনার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি আপনার মতো কাজ করে দিয়ে এসেছি। এখন যদি কেউ আপনার ব্যাপারে তদন্ত করে, তারা জানতে পারবে আপনার এই পরিচয়ই আসল পরিচয়। লান বলে, আমাদের এরপরের টার্গেট হলো ওয়ানি। এরপর তুমি তোমার প্রতিশোধ নিজের হাতে নিতে পারবে। তখনই বাইরে একজন দাসী বলে, বড় মাস্টার আপনাকে ডেকেছে। তারা সেখানে গেলে রুলান বলে, তুমি মিথ্যা পরিচয় নিয়ে আমাদের বাড়িতে এসেছো। তুমি আসলে কি মতলব করছো? লান বলে, আপনারা কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। তখনই ব্রথালের ওইরান সেখানে আসে। সে হুয়ানকে দেখে বলে, আরে তুমি তো সিসি, একটা ব্রথালের মেয়ে হয়ে অন্যের বাড়িতে দাসী সেজে থাকছো। তোমার দেখছি কোনো ডর ভয় নেই। হুয়ান বলতে থাকে, আমি এই মহিলাকে চিনি না। ওইরান বলে, তুমি তো আমাদের এক কাস্টমারকে মেরে পালিয়ে এসেছিলে। তোমার কারণে আমাকে কত ভর্তুকি দিতে হয়েছে। তখনই ওয়ানি সেখানে আসে। ওইরান বলে, ছোট মাস্টার, আপনি এসেছেন, দেখুন তো এই মেয়েটাকে চিনতে পারছেন কিনা। ওয়ানি বলে, না, আমি ওকে চিনি না। তখন ওই মহিলা হুয়ানের জামা খুলে দেখালে দেখা যায় সেখানে একটা লাল তিল রয়েছে। ওয়ানি বলে, এখন আমি চিনতে পারছি।
তখন দেখানো হয় ওয়ানি নেশা করে একদিন হুয়ানকে অনেক মেরেছিল। বর্তমানে তারা কি করবে বুঝতে পারছিল না। ওয়ান যখন সবকিছু স্বীকার করতে যায় তখন হুয়ান তাকে ধাক্কা দিয়ে বলে, হ্যাঁ আমি করেছি সবকিছু, আমি আপনাদের বাড়ির বাটলারকে মেরেছি, আমি আপনাদের সবাইকে শেষ করতে এসেছি। ওয়ানি রেগে তাকে আবারও ধরে মারতে থাকে। ওয়ান তাকে বাঁচাতে গেলে হুয়ান তাকে ধরে ধাক্কা দেয় আর বলে, মহিলা তুমি কি এখনো বুঝতে পারছো না? আমি শুধুমাত্র তোমাকে ব্যবহার করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। চাংহে তাকে নিয়ে কুঁড়ে ঘরে বন্দি করতে বলে। সবাই চলে গেলে রুলান বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে চিনতে পারবো না ওয়ান? এরপর সেও চলে যায়। ওয়ানের চোখে মুখে তখন আগুন জ্বলছিল। সে সরাসরি চলে আসে চিউয়ের কাছে আর বলে, আপনি লিউ পরিবার ইনভেস্টিগেশন করতে চান, আমি আপনার হয়ে সেখানে কাজ করব, আপনার প্ল্যান মতোই সবকিছু হবে। সে তাকে এক কাপ চা খেতে দেয়। চিউ চা খেয়ে বলে, তোমার সঙ্গে কাজ করার আমার সাহস নেই, কারণ তোমার ডিমান্ড অনেক বেশি। সে চলে যেতে থাকে। তবে এরপর তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় আর সে পড়ে যায়। সে বলে, তুমি আমাকে বিষ দিয়েছো? তখন দেখানো হয় সে ওই কেটলির মুখে বিষ লাগিয়ে দিয়েছিল। লান বলে, এই অ্যান্টিডোট একমাত্র আমার কাছেই আছে, তাই কাজ আপনাকে করতেই হবে। চিউ বলে, সামান্য রুলানকে সামলাতে পারছো না? তুমি কিন্তু কাউকে বলো না যে তোমাকে আমি ট্রেনিং দিয়েছি। এরপর তারা কথা বলার পর লান ওষুধ দিয়ে সেখান থেকে চলে যায়। তবে দেখা যায় চিউ একদম সুস্থ ছিল। সে বলে, আমি দেখতে চাই ও প্রতিশোধ নেওয়ার জন্য ঠিক কতটা করতে পারে। এরপর লান বনের মাঝে আসে। সেখানে সে একটা বাড়ি দেখতে পায়, যেখানে দেখা যায় রুলানের ভাই শি জু নামের একটা মেয়েকে বন্দি করে রেখেছে। যে মেয়েটা একটা ঝাড়ু দিয়ে তাকে মারছিল। শি তাকে আরো জোরে জোরে মারতে বলছিল আর সে কল্পনা করে তার বোন কিভাবে তাকে মারে। শি এখানে একটা মেয়েকে বন্দি করে রেখেছে, এই কথাটা মূলত চিউ লানকে বলেছে। শি মার খেয়ে এরপর আবার ওঠে আর জুকে বলে, রুলান তুমি আর আমি দুজনেই শি পরিবারের ছেলে মেয়ে, তোমার স্বামী প্রধানমন্ত্রী বলে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। তবে এরপর সে আবার তাকে মারতে বলে। ঝু আবারও যখন তাকে ধরে মারছিল তখন পেছন থেকে লান এসে ঝাড়ুর এক মাথা ধরে ফেলে আর দুজনেই শক্ত করে সেটা ধরে রাখে। এতে ঝুয়ের অনেক কষ্ট হচ্ছিল, কারণ তার গলায় টান লাগছিল। এখানে সিন কাট হয়ে যায়। এরপর দেখা যায় শিয়ের জ্ঞান ফেরে। দেখা যায় লান ঝুকে ওষুধ দিয়ে দিচ্ছে। শি বলে, তোমার এত বড় সাহস, আমার আপু তোমাকে ছাড়বে না। লান বলে, এত তাড়াহুড়া কেন করছো? তোমার দুঃখ তো সামনে রয়েছে। তখন দেখা যায় শিয়ের নাক মুখ দিয়ে ব্লিডিং শুরু হয়ে যায়। সে বলে, তুমি আমাকে বিষ দিয়েছো? লান হেসে বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কালকের পর আর সূর্য দেখতে পারবে না। এরপর লান তার গলায় শিকল বেঁধে তাকে ধরে নিয়ে যায় বাড়িতে। শি চিৎকার করে বলতে থাকে, রুলান আমাকে বলেছিল বাটলারকে মারতে, সেই হুয়ানকে ফাঁসিয়েছে। এভাবে সে বারবার বলছিল। ভেতরে এসে লান বলে, বাবা শি গত কয়েক বছর ধরে অনেক বেআইনি কাজ করে যাচ্ছে। সে যত টাকা খরচ করেছে তার সব হিসেব এই খাতায় রয়েছে। চাংহে বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, বলো তুমি কি পুরস্কার চাও? সে বলে, আমি কিছু চাই না, শুধুমাত্র হুয়ানকে ছেড়ে দিন। রুলান বলে, মেয়েটার কপাল খুব খারাপ, সে অনেক অসুস্থ হয়ে গেছে, একটু আগেই মারা গেছে। লান বলে, ও একদম সুস্থ ছিল, নিশ্চয়ই এটা আপনার কাজ। রুলান বলে, এই বাড়ির নিয়ম রয়েছে, কেউ যদি অসুস্থতায় মারা যায় তাহলে তার জিনিসপত্র সহ তাকে পুড়িয়ে ফেলা হয়। লান দৌড়ে বাইরে আসে আর দেখতে পায় হুয়ানের ঘরে আগুন জ্বলছে। লান দৌড়ে ভেতরে যেতে চায়, তবে তখন চিউ তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে নিজে ভেতরে যায়। অন্যদিকে চাংহের কাছে রুলান ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমার ভাই আমার রক্তের, তাই আমি ওর কথা কখনো ফেলতে পারিনি। সে তার ভাইকে ক্ষমা চাইতে বলে। শি চাংহের কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে, আমি আর করব না, এবারের মতো ক্ষমা করে দিন। চাংহে তাকে কুঁড়ে ঘরে বন্দি করতে বলে এবং কোনো খাবার দিতে না করে। তাকে নিয়ে যাওয়া হলে সে রুলানকে থাপ্পড় দিতে চায়, তবে এরপর বলে, তুমি ওয়ানকে অনেক হিংসা করতে, কারণ ও সবকিছুতে তোমার থেকে ভালো ছিল। তুমি ওর মতো হতে চেয়েছো, তবে তুমি পারোনি। এখন যদি নিজের পরিবার না সামলাতে পারো তাহলে আমি তোমাকে বাড়ির সকল কাজ থেকে সরিয়ে দেব। এরপর সে চলে যায়। এদিকে চিউ হুয়ানের বডি উদ্ধার করতে পারে ঠিকই, তবে সে আসলে অনেক আগেই মারা গেছে। লান তাকে ধরলে ড্রাগের গন্ধ পায় এবং বুঝতে পারে তাকে মেরেছে ওয়ানি। এদিকে শি পেট ভরে খাবার খাচ্ছিল। তখন সেখানে রুলান আসে। শি বলে, আপু তুমি রাগ করো না, ওই কথাগুলো লান আমাকে জোর করে বলিয়েছে, তুমি চিন্তা করো না, দুলাভাই একটু শান্ত হলেই আমি ওকে শেষ করে ফেলবো। রুলান বলে, কি করবি? তোর কারণে আজ আমার এই অবস্থা, তোর দুর্বলতা মানুষ জানলো কিভাবে? শি রেগে যায়। সে বলে, তুমি আমার উপর রাগ কেন দেখাচ্ছ? আমি তোমার জন্য কম করেছি? তোমার বেআইনি কাজে সব সময় আমি তোমার সাথে থেকেছি। আমাদের বাবা মায়ের মৃত্যুর পর তুমি বলেছিলে তুমি সারা জীবন আমাকে দেখে রাখবে, অথচ তুমি আমার সঙ্গে কিরকম ব্যবহার করো সেটা তুমি ভালো করেই জানো।
তখন সে বুঝতে পারে তার চোখ ঘোলাটে হয়ে আসছে। সে বলে, তুমি খাবারে বিষ দিয়েছিলে? রুলান হাতে একটা চাকু নেয়। এরপরেই কান্না করে করে তার ভাইকে সে মেরে ফেলে। একটু পর সে যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন দেখতে পায় লান পেপার মানি পোড়াচ্ছে। রোলান তাকে দেখতে দেখতে চলে আসে। লান মনে মনে বলছিল, এটা সবেমাত্র শুরু, তোমার সকল কর্মফলের শাস্তি তুমি পাবে। ওই সময় লানের কাছে তার স্বামী মানে ওয়ানি আসতে চাইছিল, তবে তখন সে দেখতে পায় তার বাবা লানের সঙ্গে কথা বলতে এসেছে। সে বলে, আগামী কয়েকদিন বাড়ির দায়িত্ব তুমি পালন করবে। লান খুব সুন্দর করে বলে, এত বড় দায়িত্ব আমি কি পালন করতে পারবো? আমার ভীষণ ভয় লাগছে, আপনাকে আমাকে সাহায্য করতেই হবে। তবে হঠাৎ করে সে তার একদম কাছে চলে আসে, পরে বলে, আপনার জামার উপর একটা পাতা পড়েছিল। তবে এই ঘটনায় চাংহের একটা অন্যরকম ফিলিংস হয়। সে তাকে স্পর্শ করতে যায়, তবে লান চলে যায়। চাংহে বলতে থাকে, এত পরিচিত কেন মনে হচ্ছে আমার ওকে? তখন তার ওয়ানের কথা মনে পড়ে, তবে এতে ওয়ানি ভীষণ রেগে যায়। সে নিজের হাতের বেরিজগুলো নষ্ট করে ফেলে। এরপর রাতের বেলা চাংহে মঞ্চনাটকের জিনিসপত্র রাখার ঘরে লানের জন্য অপেক্ষা করছিল, কারণ তার এখানে আসার কথা ছিল। তবে তার সেবক এসে বলে, ছোট ম্যাডাম যখন এই ঘরের দিকে আসছিল তখন ওয়ানি মাস্টার তাকে টেনে নিজের ঘরে নিয়ে গেছে, বলল সে নাকি তাকে শিক্ষা দেবে। এই কথা শুনে চাংহে তাড়াতাড়ি সেখানে যায়। দেখা যায় ওয়ানি বেরিসের রস দিয়ে লানের পায়ে আঁকছে এবং তার পায়ে ছিটিয়ে দিচ্ছে। চাংহে তখন চলে যায়। এটা দেখে লান তাকে একটা লাথি মারে আর বলে, আমি ভেবেছিলাম তোমার না জানি কত ক্ষমতা। এরপর সে বাইরে বেরিয়ে আসে। ওয়ানি এতে রেগে যায় আর সে আবারও নেশা করতে শুরু করে। লান বাইরে আসার সাথে সাথে চিউ তাকে টেনে নিয়ে যায়। লান বলে, আপনি এত রাতে এখানে কি করছেন? সে বলে, তুমি তাদের দুই বাবা ছেলের মধ্যে সম্পর্ক খারাপ করতে চাইছো, তাই তো? আমি তোমাকে সাহায্য করছি। সে তার ঘাড়ে একটা কামড় দেয়। লান বলে, আগামীকাল অনুষ্ঠানে একটা ভালো নাটক হবে, অবশ্যই দেখতে আসবেন। পরদিন বাড়িতে অনুষ্ঠান দেখানো হয়। হঠাৎ চাংহের নজর পড়ে লানের ঘাড়ের দাগের উপর। সে তখন তার ছেলের দিকে তাকিয়ে থাকে। ওয়ানি বেরি খাচ্ছিল। ওই সময় তারও নজর পড়ে লানের দিকে এবং সেও তার ঘাড়ের কামড়ের আঘাত দেখতে পায়। রাগে সে তার বাবার দিকে তাকিয়ে থাকে, আর এই সবকিছুই আড়াল থেকে চিউ দেখছিল। লান গিয়ে চাংহেকে বলে, ভেতরের নৃত্যশিল্পী যে কস্টিউমটা পরবে সেটা একটু নষ্ট হয়ে গেছে। বাবা, আপনি আমার সঙ্গে ভেতরে চলুন, আমি বুঝতে পারছি না সেটা কি করব। এরা দুজন তখন সেখানে আসে। একটু পর ওয়ানি ভেতরে আসে। সে লানকে ডাকছিল। চাংহে বলে, এরকম বেয়াদবের মতো কেন করছিস? সে বলে, তুমি কিসের ভালো মানুষ সাজার চেষ্টা করছো? নিজের ছেলের বউকে পটাতে চাইছো। তুমি কি ভেবেছো আমি বুঝতে পারছি না? তার বাবা তাকে ধমক দিয়ে বলে, তুই কি ভুলে গেছিস আমি তোর বাপ? সে বলে, ভুলে যাইনি। তোমার লজ্জা করে না নিজের ছেলের বউর উপর নজর দিতে? তার বাবা বলে, আমি এরকম একটা পাগল ছাগল কিভাবে জন্ম দিলাম? তখন ওয়ানির কাছ থেকে তার ইনহেল করার ওই ওষুধটা পড়ে যায়। তার বাবা এটা দেখে বলে, তুই এখনো এগুলো ব্যবহার করিস? ওয়ানি বলে, আমি তো তাও এসব করি, তোমার মতো নিজের ছেলের বউয়ের দিকে নজর দিই না। তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। ওয়ানি বলে, তুমি বলতে পারো এগুলোর কত দাম? আমার মা তোমার আড়ালে তোমার সব টাকা পয়সা শেষ করে এই ওষুধ কিনে আনে। তুমি জানোই না তুমি অলরেডি প্রায় খালি হয়ে গেছো। তার বাবা রাগে তখন একটা তলোয়ার বের করে। দুই বাবা ছেলের মধ্যে তখন মারামারি লেগে যায়। ওয়ানি দৌড়াতে শুরু করে। এদিকে রুলান এনস্ট্রেটাল হলে বসেছিল। তখন লান এসে বলে, মা, অনুষ্ঠান শুরু হতে চলেছে, এখনো যদি না যান তাহলে কিন্তু মিস করবেন। আজকের প্রধান গেস্ট আপনার ছেলে। রুলান তখন তাড়াতাড়ি বেরিয়ে যায়। এদিকে এরা দুজন দৌড়াতে দৌড়াতে আবারও সেই মঞ্চে উঠে পড়ে। ওই সময় সকল মানুষ নাটক দেখার জন্য জড়ো হয়ে যায়। এরা দুই বাবা ছেলে সেখানে মারামারি করছিল। ওয়ানি এত লোকজন দেখে আরো খুশি হয়ে যায়। সে তার বাবাকে আরো ধরে মারতে থাকে। তার বাবা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ওয়ানির মা সেখানে আসে। ওয়ানি সেখান থেকে পালিয়ে যায়। ওই সময় লান ডাক দিয়ে বলে, অনেক সুন্দর হয়েছে বাবা, মা, আপনাদের অ্যাক্টিং অনেক সুন্দর হয়েছে। সবাই তখন বলতে থাকে, ও তাহলে এটা নাটক ছিল, আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। চিউ বলে, আমার তো অনেক ভালো লেগেছে, আরেকবার করুন। চাংহে তখন হাসতে শুরু করে। লান বলে, বাবা মা এইটুকু জিনিসই প্র্যাকটিস করেছে, একটু পর প্রফেশনাল টিম আসবে, আপনারা একটু অপেক্ষা করুন। রুলান তার দিকে তাকিয়েছিল। লানও তাকে দেখে হাসছিল। এরপর তারা ভেতরে আসে। চাংহে বলে, আজ যদি তুমি না থাকতে আমাদের পরিবারের মান সম্মান এদের মা ছেলের হাতে শেষ হয়ে যেত। চাংহের সেবক এসে বলে, আমরা পুরো বাড়ি সিল করে দিয়েছি, তবে বুঝতে পারছি না ওয়ানি মাস্টার কোথায় আছে। চাংহে তাকে তাড়াতাড়ি খুঁজতে বলে আর রুলানকে আবারও এনস্ট্রেটাল হলে গিয়ে বসে থাকতে বলে। একটু পর রুলান খাবার নিয়ে এনস্ট্রেটাল হলে আসে। তবে এখানে এসে সে একটা গোপন কক্ষে আসে আর ওয়ানিকে ডাকতে শুরু করে। তবে লান বেরিয়ে আসে।
সে বলে তুমি এখানে কি করছো? লান বলে আপনার ছেলে আমাকে এই জায়গার কথা বলেছে। রুলান বলে আমার ছেলেকে যদি তুমি কিছু করো আমি তোমার পুরো ফ্যামিলি শেষ করে দেব। লান বলে আমি যেই বাড়ির মেয়ে, মানে আমাদের সেন পরিবার আপনি তো অনেক আগেই শেষ করে দিয়েছেন। রুলান তখন তার গলা চেপে ধরে আর বলে আমি জানতাম তুমি ওয়ান। ওয়ান বলে আমার গায়ে হাত দিয়ে দেখো, তোমার ছেলেকে আর তুমি জীবনেও দেখতে পারবে না। রুলান জিজ্ঞেস করে তুমি আসলে কি চাইছো? সে বলে অনেক বছর আগে তুমি আমাদের সেন পরিবার শেষ করেছো, আমাদের পরিবারের অনেক মেয়েরা গায়েব হয়ে গেছে। চিউদের সুপরিবারও তুমি শেষ করেছো, তাদেরও অনেক মেয়েরা গায়েব হয়ে গেছে। আমি জানি তোমার পেছনে অবশ্যই কেউ আছে, আমাকে বলো সেটা কে। রুলান বলে যদি না বলি? ওই কাজের কারণে আমি এখন সুখে আছি। তোমার তো জন্মই হয়েছে বড় পরিবারে, তুমি কি করে বুঝবে? আমাদের মতো যারা নিচু জাতে জন্ম নেয় তাদের কি অবস্থা হয়, দুবেলা খাওয়ার জন্য কত কথা শুনতে হয়। ওই লোকের হয়ে কাজ করার জন্য আজ আমি এত সম্মানের সাথে বেঁচে আছি। আমি ওই লোকের নাম তোমাকে বলবো না, কারণ আমি জানি বললেও তুমি আমার ছেলেকে ছাড়বে না। ওয়ান বলে আমি তোমাকে ভাবার আজকের রাতটা সময় দিচ্ছি, আর বলে রাখছি সত্যি কথা বলা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। এরপর সে চলে যায়। একটু পর রুলান তার স্বামীর কাছে আসে। চাংহে বলে তোমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো? সে বলে আপনি এত বছর ধরে যে সকল পাপ কাজ করে এসেছেন আমার কাছে কিন্তু তার প্রমাণ আছে। চাংহে তাকে এসে আঘাত করে। সে বলে আপনি যাই করেন না কেন আমাকে আপনাকে সাহায্য করতেই হবে, নয়তো আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। পরদিন সকালে দেখা যায় ওয়ান নিজের হাতে হেয়ারপিন ঘোরালে তার হাত কেটে যায়। ওই সময় তার মনে হতে থাকে কিছু একটা খারাপ হতে চলেছে। তখনই চাংহের সেবক এসে বলে ওয়ানি মাস্টারের বডি পাওয়া গেছে। ওয়ান সেখানে গেলে দেখতে পায় রুলান সেখানে কান্না করছে। ওয়ান কাপড়টা সরাতে চাইলে সে বলে আমার ছেলেটাকে এখন তো শান্তি দাও। ওয়ান বলে ও অনেক ভালো সাঁতার জানতো, আমাদের উচিত ওর বডিটা ভালো করে চেক করা। রুলান বলে তুমি কি বলছো? আমার ছেলেকে আমি চিনি না। তবে তুমি চিন্তা করো না, তোমাকে আমি অনেক ভালোভাবে বিদায় করব। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী স্বামী মারা গেলে স্ত্রীকেও তার সঙ্গে দিয়ে দেওয়া হয়। ওয়ান এটা শুনে একেবারে হতবাক হয়ে যায়। তখনই চাংহে সেখানে আসে। ওয়ান বলে বাবা, মা বডি দেখতে দিচ্ছে না, আমাদের বডিটা ভালো করে পরীক্ষা করা উচিত। চাংহে বলে খুলে দেখো। ওয়ান চেহারা দেখে খুশি হয়, তবে তখন চাংহে কান্না শুরু করে। তারা দুজনেই কান্না করছিল যে এটা তাদেরই ছেলে। ওই সময় দেখানো হয় গতকাল রাতে রুলান বলেছে আমি যেমনটা করব আপনি ঠিক তেমনটাই করবেন, এতে আপনি লান তার বাবার বাড়ি থেকে যে সকল জিনিস এনেছে সবকিছু পেয়ে যাবেন। আমি কিছু লোকজন দিয়ে লানকে কফিন থেকে বের করে নিয়ে আসব, আপনি তাকে লুকিয়ে নিজের কাছে রাখতে পারবেন, কেউ জানতেও পারবে না। আমার শুধুমাত্র একটা বডি প্রয়োজন। বর্তমানে রুলান ওয়ানকে বলে 6 ঘন্টা পরেই ফিউনারেল হবে, যদি মরতে না চাও তাহলে আমার ছেলেকে ফিরিয়ে দাও। এরপর ওয়ানকে নিয়ে ঘরে তালা দিয়ে রাখা হয়। 4 ঘন্টা পর ওয়ান জানালা দিয়ে বের হয়। রুলান তাকে ফলো করে। ওয়ান একটা ঘরে আসে। ওয়ানই তাকে দেখে বলে তুমি এত দেরি করে কেন আসলে? তুমি কি আমাকে মিথ্যা বলেছিলে? রুলান বাইরে থেকে আঘাতের শব্দ শুনতে পায়। সে ভেতরে গেলে দেখতে পায় ওয়ানই ওয়ানকে মেরে অজ্ঞান করে ফেলেছে। তার মা বলতে থাকে তুমি ভালো আছো, এটা দেখে আমার অনেক ভালো লাগছে, তুমি চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দেব না, সব হয়েছে এই মেয়েটার জন্য। ওয়ানি বলে হ্যাঁ, সব দোষ ওর। তার মা বলে তাহলে ওকে মেরে ফেলি। ওয়ানি বলে ওকে এত সহজে মারলে হবে না মা, যেহেতু কফিন রেডি আছে তাহলে ওকে ওই বডিটার সঙ্গে দাফন করে দাও। তার মা বলে ঠিক আছে, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। সে নিজের শীতের জামাটা তাকে পরিয়ে দেয়। এরপর ওয়ানের উপরে একটা সাদা কাপড় দিয়ে বাইরে গিয়ে চিৎকার শুরু করে যে ওয়ান মারা গেছে। পরে ওয়ানের বডিকে নিয়ে আসা হয়। রুলান মিথ্যা কান্নার নাটক শুরু করে। প্রিস্ট বলে পরিবারের একজনকে কফিনে পেরেক লাগাতে হবে। রুলান নিজের হাতে পেরেক লাগাতে শুরু করে। সে মনে মনে বলছিল ওয়ান, আমি তোমাকে একবার মারতে পারলে আবারও মারতে পারবো। তবে তখন ভিড়ের মধ্যে আমরা মুখ ঢাকা অবস্থায় ওয়ানকে দেখতে পাই। তখন দেখানো হয় যখন ওয়ান ওয়ানির সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন ওয়ানি বলছিল তোমার আসতে এত দেরি হলো কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমি আমাকে আর ভালোবাসো না। সে বলে তুমি এই কথা কিভাবে ভাবতে পারো? তুমি জানো বাইরে তোমার মা একটা মিথ্যা বডি নিয়ে এসেছে, বলছে এটা নাকি তুমি। তার সঙ্গে সে আমাকেও মেরে ফেলতে চাইছে। ওয়ানি বলে মা এমনটা কেন করছে? সে বলে কারণ তোমার বাবা মা কেউই এখন আর তোমাকে চায় না, তারা প্রথমে আমাকে মারবে তারপর তোমাকে মারবে। ওয়ানি বলে তাহলে চলো আমরা পালিয়ে যাই। সে বলে আমরা কোথায় যাব? সারা বাড়ি অলরেডি সিল করে দেওয়া হয়েছে, এখন আমাদের কাছে একটাই উপায় আছে, আমি ওই কফিনে যাই, সবকিছু শেষ হয়ে গেলে তুমি লোকজন নিয়ে আমাকে বাঁচাতে এসো। ওয়ানি বলে ঠিক আছে, তুমি চিন্তা করো না। কিন্তু তখন ওয়ান কান্না শুরু করে। সে বলে ওয়ানি, আমি অন্ধকার ভয় পাই, আমার সত্যি অনেক ভয় লাগছে।
কফিনের ভেতর কত অন্ধকার, কত ঠান্ডা, কোনো আলো বাতাস নেই, তার উপর সাথে আরেকটা বডি। ওয়ানি, আমার ভীষণ ভয় লাগছে। ওয়ানি বলে, তুমি কেঁদো না, তোমার বদলে আমি যাব। খাজায় কফিনের ভেতর ছিল ওয়ানি, আর তার মা বাইরে থেকে জোরে জোরে পেরেক লাগাচ্ছিল। ওয়ান মুখ চেপে ধরে হাসছিল। সে বলছিল, রুলান, তোমার আদরের ছেলেকে তুমি নিজে শেষ করে ফেলছো। চাংহে মনে মনে ভীষণ খুশি ছিল, কারণ এখন লানের সকল সম্পদ তার হয়ে যাবে এবং একটু পর সে লানকে নিজের প্রাইভেট প্যাভিলিয়নে নিয়ে রাখতে পারবে। ভেতরে ওয়ানি জোরে জোরে হাসছিল, কারণ সে তো জানে একটু পর লান তাকে বাঁচাবে। তবে এই হাসির শব্দ রুলানের কানে আসে। সে তখন আরো রেগে যায়। সে আরো তাড়াতাড়ি পেরেক লাগাতে শুরু করে। দেখা যায় এখানে আসলে সবাই হাসছিল। কেউ বুঝতেই পারছিল না সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে। একটু পর তারা সবাই সেখান থেকে চলে আসে। পরে রুলান তার ছেলের জন্য খাবার নিয়ে আসে। তবে তখন আড়াল থেকে ওয়ান বেরিয়ে আসে। রুলান বলে, এই পোশাক তুমি কোথায় পেলে? সে বলে, তোমার ছেলে নিজে আমাকে পরিয়ে দিয়েছে। রুলান বলতে থাকে, তাহলে আমার ছেলে কোথায়? ওয়ানকে চুপ থাকতে দেখে সে পুরোটা বুঝতে পারে। সে তখন কান্না শুরু করে। ওয়ান বলে, ও তাহলে তোমারও কষ্ট হয়। রুলান দৌড়ে কফিনের কাছে যায়। সে একটু আগে নিজের লাগানো সেই পেরেকগুলোকেই টেনে টেনে খুলতে শুরু করে। ওয়ান কতগুলো বেরি নিয়ে এসে সেখানে বসে বসে সেগুলো খাচ্ছিল। রুলান চিৎকার করে পেরেক খুলছিল, আর এগুলো দেখে ওয়ান হাসছিল। রুলান কফিন খুলে ফেলে, তবে সে দেখতে পায় ওয়ানি নিঃশ্বাস আটকে অলরেডি মারা গেছে। সে বলতে থাকে, ওয়ানি, তুমি কি আমার সঙ্গে মজা করছো? এরকম মজা করো না, আমার অনেক ভয় লাগছে। ওয়ান বলে, ও তো মরে গেছে। রুলান বলে, প্রতিশোধ নিতে তুমি আমার কাছে আসবে, আমার ছেলেকে কেন এর মধ্যে টানলে? ওয়ান বলে, তুমি এর মধ্যে ভুলে গেছো, তুমিই তো ওকে মেরেছো। ও না মরলেও পারতো, কিন্তু তুমি নিজের হাতে ওকে শেষ করে ফেলেছো। রুলান দৌড়ে এসে তাকে ধরে। সে বলতে থাকে, তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো। ওয়ান কফিনের কাছে গিয়ে ওয়ানিকে দেখে হাসতে শুরু করে। সে বলে, আরে ওর অবস্থা এরকম কি করে হলো? ওয়ান বলে, জানো, তোমার ছেলে বেঁচে ছিল। ভেতরে বসে সে শুনেছে কিভাবে তার মা একটা একটা করে পেরেক লাগিয়েছে। তুমি দেখো, সে বুঝতে পেরেছে তার মা তাকে কতটা ঘৃণা করে। সে তাকে মেরে ফেলতে চাইছে। রুলান চিৎকার করে বলতে থাকে, না, আমি এই কাজ করিনি। ওয়ান বলে, তবে ভালো হয়েছে, এমনিতেও ও মানুষের শরীরে থাকা একটা ডেমন। তখন দেখানো হয় ওয়ানি নেশা করে ব্রথালের অনেক মেয়েদেরকে টর্চার করত, এমনকি হুয়ানকে তো সে মেরেই ফেলেছে। ওয়ান বলে, তোমার ছেলে এত খারাপ হয়েছে শুধুমাত্র তোমার আশকারা পেয়ে। নিজের ছেলেকে তুমি মানুষ করতে পারোনি। ওর সঙ্গে যেটা হয়েছে সেটা ও ডিজার্ভ করে, আর এর পেছনে দায়ী তুমি। রুলান বলতে থাকে, আমি কিছুই করিনি। সে তাকে মারতে গেলে চাংহে সেখানে আসে আর তাকে শান্ত হতে বলে। রুলান বলে, আমাদের একমাত্র ছেলে চলে গেছে, আর তুমি এই মেয়েটার হয়ে কথা বলছো? চাংহে বলে, তুমি বলেছো তুমি সবকিছু দেখে নেবে, তুমি নিজের হাতে কফিন বন্ধ করেছো, এখন তুমি কাকে দোষ দিতে চাইছো? নিজেকে শান্ত করো, কারণ বাড়ির মহিলা এরকম পাগলের মতো আচরণ করতে পারে না। ওয়ান বুঝতে পারে এখনো চাংহে রুলানকে নিজের কাছে রাখতে চায়। রুলান তার কলার ধরে তাকে ওয়ানির কাছে নিয়ে যায় আর বলে, এই দেখো, এটা তোমার ছেলে, তোমার একমাত্র ছেলে। এরপরেও তুমি তার জন্য কান্না না করে এখনো নিজের সম্পত্তি নিয়ে ভাবছো। চাংহে বলে, ভালোভাবে বলছি, নিজেকে শান্ত করো, নয়তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এরপর সে চলে যায়। রুলান এরপর অনেক কান্না করে। সে নিজেকে নিজে ধরে মারছিল আর চিৎকার করে কাঁদছিল। রাতের বেলা চাংহে বলে, আমিও ষড়যন্ত্রে যুক্ত ছিলাম, তুমি কি আমার উপর রাগ করে নেই? ওয়ান বলে, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। আপনি যদি আমার জিনিসপত্র চেয়ে থাকেন, আপনি বললেই আমি দিয়ে দিতাম। এগুলো করার কোনো প্রয়োজন ছিল না। আমি আপনার হয়ে সবকিছু করতে রাজি আছি, তবে আমার শরীরটা বেশি ভালো না। চাংহে বলে, আগামীকালই আমি তোমাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। তারা কথা বলছিল, তখনই চিউ সেখানে একটা তীর ছুঁড়ে মারে। চাংহে তার তীরটা ফিরিয়ে দেয়, এরপর চলে যায়। ওয়ান একটু রেগে যায়, তবে কিছু বলে না। পরদিন সকালে ওয়ান ডাক্তারের কাছে যাওয়ার জন্য গাড়িতে ওঠে, তবে দেখতে পায় গাড়ির ভেতরে চিউ রয়েছে। সে বলে, আপনি এখানে কি করছেন? চিউ বলে, তোমার প্রতিশোধ নেওয়া হয়েছে, এবার আমার সঙ্গে ফিরে চলো। ওয়ান বলে, কখনোই না, ওরা আমার পরিবার শেষ করেছে, আমাকে দত্তক নিয়ে আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছে, ওদেরকে আমি এত সহজে ছাড়বো না। চিউ বলে, ভুলে যেও না তোমাকে কে বাঁচিয়েছে। সে তখন নিজের হেয়ার পিন খুলে তার হাতে দেয় আর বলে, যেই জীবন আপনি বাঁচিয়েছেন সেটা আপনি নিয়ে নিন। তবে চিউ তার হাত সরিয়ে নেয় আর সেই হেয়ার পিনটা তাকে পরিয়ে দেয়। তখনই বলা হয় গাড়ি ডাক্তারখানায় চলে এসেছে। ওয়ান নেমে যায়। চিউর চোখে তখন পানি চলে আসে, আসলে সে ওয়ানকে অনেক ভালোবাসে। ডাক্তারখানায় ডাক্তার ওয়ানকে দেখে বলে, আপনি একটু দুর্বল, তবে ওষুধ খেলে ঠিক হয়ে যাবেন, এমনিতে শরীর ঠিক আছে। এরপর সে চাংহেকে দেখে বলে, মাস্টার, আপনার শরীর তো ঠিক নেই, আপনি কোনোদিনও বাবা হতে পারবেন না। সে বলে, কি ফালতু কথা, আমার একটা ছেলে আছে।
ডাক্তার বলে আপনার শরীরের অবস্থা খুবই খারাপ, কোনোভাবেই আপনার সন্তান হতে পারে না। তখন দেখানো হয় কয়দিন আগে চিউ ওয়ানকে একটা ওষুধ দেয় আর বলে প্রতিদিন চাংহে এটা খেলে পুরোপুরি দুর্বল হয়ে যাবে। যত বড় ডাক্তারই দেখানো হোক না কেন, সবাই বলবে তার পক্ষে বাবা হওয়া সম্ভব না। বাড়িতে রুলান একা একা ওয়ানের ফিউনারেল করছিল। তখন চাংহে সেখানে আসে আর সবকিছু ভেঙে ফেলতে বলে। সবাই সেগুলো ভেঙে চুরে সেখানে কেরোসিন ঢেলে দেয় আর আগুন লাগিয়ে দেয়, ঠিক যেভাবে একদিন ওয়ানেদের বডিতে আগুন দেওয়া হয়েছিল। রুলান কান্না করে বলতে থাকে, তুমি এসব কি করছো? ও তোমার নিজের রক্ত, তুমি কিভাবে এটা করতে পারো? সে বলে, দুশ্চরিত্রা মহিলা, একটা কুজাতকে নিয়ে এসেছিস আমার ছেলের পরিচয় দিতে। আমার বাড়ির ইনস্টিটিউটাল হলে ওর জায়গা হবে না। রুলান হেয়ারপিন নিয়ে তাকে মারতে চাইলে ওয়ান সামনে চলে আসে আর আঘাত তার গায়ে লেগে যায়। চাংহে রুলানকে চরমভাবে আঘাত করতে বলে। রুলান চিৎকার করে বলছিল, চাংহে, আমি দেখি তুমি কতদিন বেঁচে থাকো, কয়দিন পরেই পাতালপুরীতে আমাদের দেখা হবে। এরপর দাসেরা বলা বলি করছিল, ম্যাডামের অবস্থা খুবই খারাপ, হয়তো এই জীবনে আর উঠে দাঁড়াতে পারবে না। একটু পর ওয়ান তার সঙ্গে দেখা করতে আসে। সে তাকে একটা ওষুধ দেয়। রুলান বলে, তুমি কেন আমাকে বাঁচাচ্ছ? সে বলে, কারণ এখনই তুমি মরে গেলে তোমার শাস্তি খুব কম হয়ে যাবে। এরপর তারা ঠিক সেভাবেই ছিল যেভাবে একদিন রুলান ওয়ানের চেহারা নষ্ট করে দিয়েছিল। ওয়ান সেখান থেকে চলে যায় আর রুলান চিৎকার করে কান্না করে বলছিল, এগুলো সব আমার কর্মফল। রুলান এরপর বলতে থাকে, এইবার পালা চাংহের। পরদিন সকালে চাংহে বাড়ির সকল দায়িত্ব ওয়ানকে দিয়ে দেয়। এখন চাংহের সেবক চেন বাড়ির নতুন বাটলার। ওয়ান বাড়ির হিসাবের খাতা পড়ে দেখতে পায় মাসে অনেক টাকা শুধুমাত্র থিয়েটারে খরচ হয়ে যায়। সে জিজ্ঞেস করে, সেখানে কি হয়? চেন বলে, মাস্টারের থিয়েটার অনেক পছন্দ এবং সে ঝাও নামের একজন শিল্পীর পারফরমেন্স অনেক বেশি পছন্দ করে, আর সেই শিল্পীর পারফরমেন্স অনেক বেশি ব্যয়বহুল। ওয়ানের মনে পড়ে আগে একদিন চাংহের মা তাকে বলছিল, তুমি আর কখনোই ঝাওয়ের সঙ্গে দেখা করবে না। বর্তমানে ওয়ান মনে মনে ভাবতে থাকে, ওই ঝাও হয়তো তার ব্যাপারে কোনো সিক্রেট জানে, তাই সে সরাসরি থিয়েটারে চলে আসে। তবে সে দেখতে পায় অলরেডি চিউ এখানে এসেছে। সে তার সঙ্গে উপরতলায় কথা বলতে যায়। চিউ বলে, এখানকার সব থেকে ব্যয়বহুল শিল্পী হলো ঝাও, যে তোমার শ্বশুরের খুবই প্রিয় একজন শিল্পী। তুমি একটু দেখবে না সে দেখতে কেমন? ওয়ান দরজার আড়াল থেকে তাকে দেখলে সে দেখতে পায় ঝাওয়ের মাথায় যেই হেয়ারপিন গুলো রয়েছে সেগুলো মূলত ওয়ানের গয়না, যেগুলো তাকে তার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে। তাই সে ঝাওয়ের চেঞ্জিং রুমে লুকিয়ে থাকে। হঠাৎ সে দেখতে পায় সেখানে চাংহে এসেছে এবং সে তার সেবক চেনকে বলছে, মাস্টারের জন্য কিছু নতুন উপহার নিয়ে যাও। ওয়ান স্পষ্ট বুঝে যায় তার পেছনে অবশ্যই কোনো লোক রয়েছে এবং তাকে খুঁজে বের করতে হবে। এরপর সে যখন বাইরে আসে তখন চাংহে তাকে ডাক দেয় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ওয়ান বলে, আমি জানতে পারলাম আপনি ঝাওয়ের পারফরমেন্স অনেক পছন্দ করেন, তাই আমি ভাবলাম আমি তার সঙ্গে কথা বলে যদি তাকে আমাদের বাড়িতে পারফরমেন্স করার জন্য নিয়ে যেতে পারি তাহলে আমাদের পরিবারের নাম আরো অনেক বেড়ে যাবে। চাংহে বলে, এটা তুমি অনেক ভালো ভেবেছো, তবে ঝাও কিছুদিন যাবৎ অসুস্থ। থিয়েটারে নতুন কিছু ছেলেরা এসেছে, তুমি তাদের সঙ্গে কথা বলতে পারো। এদের মধ্যে রুন নামে একজনকে সে ডাক দেয়, যাকে দেখে ওয়ান ভয় পেয়ে যায়। তার মনে পড়ে মূলত আসল যে লানের পরিচয় ওয়ান নিয়েছে, ওই লান তার প্রেমিক রুনের সঙ্গে পালিয়ে গিয়েছিল, আর এটাই সেই রুন। মূলত চাংহে জানতে পেরেছে লানের রুন নামে একটা প্রেমিক ছিল, তাই তাকে পরীক্ষা করার জন্য সে রুনকে এখানে ডেকে এনেছে। চাংহের সামনে এরা দুজন সুন্দর করেই কথা বলে যে এরা এই প্রথম একজন আরেকজনকে দেখছে। তবে এরপর এরা দুজনেই আলাদা কথা বলতে আসে। রুন বলে, তুমি ভয় পাচ্ছ না? আমি যদি তোমার সত্যিটা তোমার শ্বশুরকে জানিয়ে দিই? ওয়ান বলে, তুমি আমার কি সত্যি জানাবে? তুমি নিজেই তো পলাতক আসামি। তোমার গায়ের ওই যে পেন্ডেন্টটা লানের, সেটা তোমার কাছে কিভাবে আসলো তা নিশ্চয়ই আমাকে বলতে হবে না। তখন দেখানো হয় একটু আগে চিউ তাকে বলেছে, আমি রুনের ব্যাপারে খোঁজ নিলাম। লান তার সঙ্গে পালিয়ে গিয়ে নিজের সকল জমানো টাকা পয়সা শেষ করে দিয়েছে। তবে এরপর রুন আবারও মেয়েদের সঙ্গে মেলামেশা শুরু করে, যেটা লান সহ্য করতে পারেনি আর নিজেই নিজেকে শেষ করে ফেলেছে। বর্তমানে রুন বলে, আমার কি দোষ? আমি জীবনে যা কিছু করেছি শুধুমাত্র টাকার জন্য করেছি। ওয়ান বলে, তাহলে আরেকটু করো। চাংহের একটা সিক্রেট ঘর রয়েছে যার চাবি আমি কোথাও পাইনি। তার খুবই প্রিয় শিল্পী হলো ঝাও। হয়তো ঝাও এই বিষয়ে কিছু জানে। তোমাকে শুধু ওই চাবিটা খুঁজে বের করতে হবে। এরপর চাংহের সম্পত্তি আমরা অর্ধেক ভাগাভাগি করে নিয়ে পালিয়ে যাব। রুন রাজি হয়। এরপর পারফরমেন্স চলছিল। রুন ঝাওয়ের সারা শরীর দেখতে শুরু করে যে তার কাছে কোনো চাবি আছে কিনা। তবে তখন সে বুঝতে পারে যে এটা একটা পুরুষ এবং সে আর কেউ না বরং চাংহে নিজে। চাংহে কণ্ঠ চিকন করে বলতে থাকে, তোমার কি হলো? তুমি কি আমাকে এভাবে ঘৃণা করছো? কেন?
তখন আমাদেরকে দেখানো হয় চাংহে আসলে অনেক আগে থেকেই ওয়ানকে পছন্দ করত। তবে তার চেয়েও বেশি সে পছন্দ করত নাটককে। সে একজন শিল্পী হতে চেয়েছিল, তবে তার মা প্রায়ই তাকে এজন্য মারধর করত আর ওইসব অপেরা হাউসে যেতে না করত। কিন্তু চাংহে লুকিয়ে লুকিয়ে এসব নাচ গান শিখত। এরপর একদিন সে ঝাওকে মেরে ফেলে। সে বলছিল, তুমি মারা গেলেই আমি তোমার জায়গা নিতে পারবো, আর কেউ জানতে পারবে না যে আমি একটা পুরুষ। বর্তমানে সে রুনকে বলে, তুমি কি আমাকে ঘৃণা করো? রুন বলে, একদমই না, আমার শরীর একটু খারাপ হয়ে গিয়েছিল। এরপর তারা আবারও একসঙ্গে পারফর্ম করে। পরদিন রুন ওয়ানের কাছে এসে বলতে থাকে, তোমার কারণে একটুর জন্য আমি প্রায় মরেই গিয়েছিলাম। চাবি আমি নিয়ে এসেছি, তবে তোমাকে এই কাগজে সাইন করতে হবে। আমি সম্পত্তির 80% চাই। ওয়ান টিপসই দিয়ে দেয়। রুন চলে গেলে চিউ সেখানে আসে। সে বলে, চাংহে ছোটবেলা থেকেই পারফর্মার হতে চেয়েছে, তবে তার ফ্যামিলি তাকে কখনোই সাপোর্ট করেনি। এই কারণে সে এই রাস্তা বেছে নিয়েছে। ওয়ান বলে, কিন্তু সে তার লোভ লালসাও ছেড়ে দেয়নি। এরপর রাতের বেলা চাংহে আর রুন প্র্যাকটিস করছিল। ওই সময় ওয়ান সেই সিক্রেট রুমের কাছে যায়। সে ভেতরে গিয়ে সেখানে অনেক জিনিস দেখতে পায়। হঠাৎ করে তার নজর পড়ে একটা বক্সের উপর। তার আশেপাশে রক্ত ছিল। বক্সটা উঠাতেই দেখা যায় সেখানে রুনের মাথা রয়েছে। তখন চাংহে বলে ওঠে, অবাক হয়েছ? সে সেখানে এসে বলে, তুমি কি অবাক হয়েছ ওয়ান? তখন দেখানো হয় রুন যখন ওয়ানের সঙ্গে কথা বলে বাইরে আসে, তখন এই সব কিছুই চাংহে শুনে ফেলে। সে তার কাছে এসে বলতে থাকে, তুমি দেখতে কত সুন্দর, তোমাকে মেরে আমার খুব খারাপ লেগেছিল, তবে তুমি আবার আমার কাছে ফিরে এসেছো। তুমি যত অন্যায় করো না কেন আমি তোমাকে ক্ষমা করে দেব। সে তাকে অজ্ঞান করে ফেলে। যখন ওয়ানের জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় চাংহে তাকে তার মতো সাজিয়ে দিয়েছে। সে বলতে থাকে, তুমি কি এখান থেকে পালানোর কথা ভাবছো? এসব ভেবো না, তুমি পালিয়ে যেতে পারবে না। এখন থেকে দিনরাত তুমি আমার সাথে থাকবে। তখনই বাইরে একজন বলে যে এক বড় কাস্টমার আপনার সঙ্গে কথা বলতে এসেছে। চাংহে বাইরে এসে ওই সওদাগরের সঙ্গে কথা বলে। সওদাগর বলে, জু পরিবারের একটা বড় অপেরার আয়োজন করা হয়েছে, সেখানে ঝাওকে পারফরমেন্স করতে হবে, আর এর দায়িত্ব আমি আপনাকে দিলাম। চাংহে রাজি হয়ে যায়। এরপর পরদিন অপেরা অনুষ্ঠান দেখানো হয়, যেখানে চাংহে ঝাও সেজে পারফর্ম করছিল। হঠাৎ করে সবাই বলতে শুরু করে, ঝাওয়ের মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে কেন? চাংহে মনে মনে ভাবছিল, এরা কি করছে, আমাকে আরো ভালোভাবে পারফর্ম করতে হবে। সে আরো জোরে জোরে গান গাইতে শুরু করে। তবে তখন তার কণ্ঠ বদলে যায়। সে আর চিকন কণ্ঠে গাইতে পারছিল না, এমনকি তার মেকআপ সব গলে পড়ে যাচ্ছিল। তখন দেখানো হয় পাশে ঝু দাঁড়িয়েছিল। মূলত সেই ওয়ানের কথায় মেকআপে কিছু মিশিয়ে দিয়েছে, যার ফলে মেকআপ গলে পড়তে শুরু করেছে। সবাই তখন বলতে থাকে, একে তো দেখতে চাংহের মতো লাগছে। সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল। ওই সময় ওয়ান সেখানে দৌড়ে আসে আর বলে, এটা আমাদের বাবা নয়। তারা সবাই বলে, আপনাকে আর ঢাকতে হবে না, আমরা ভালো করেই বুঝতে পারছি এটা কে। দেখা যায় ওই মুখোশ পরার সওদাগর ছিল আসলে চিউ। কিছু লোকেরা উপরে চলে আসে। তারা তাকে ধরে বলতে থাকে, আমার জন্য একটু নিচে দেখাও না। তারা তাকে চরম অপমান করছিল। এসব ধাক্কাধাক্কিতে চাংহে ওপর থেকে নিচে পড়ে যায়। ওয়ান এসে বলতে থাকে, আপনার কি হয়েছে? চাংহে বলে, গতকাল আমার তোমাকে বাঁচানো উচিত হয়নি, আমার তোমাকে মেরে ফেলা উচিত ছিল। তাহলে কেউ জানতে পারতো না আমি যে ঝাওয়ের আড়ালে এত বছর ধরে নাচ গান করে আসছি। ওয়ান বলে, তুমি একটা ভণ্ড, হাজার হাজার মেয়েদের পাচার করে ধ্বংস করে নিজে মেয়ে সেজে পারফর্ম করো। চাংহে তখন মারা যায়। ওয়ান তখন চিৎকার করে কান্না শুরু করে, তবে আসলে সে হাসছিল। এরপর চিউ তার প্রতিশোধ কমপ্লিট হওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায়। ওয়ান বলে, এটাই শেষ না, ওদের পেছনে আরো লোক রয়েছে, আমাকে একদম আসল মাস্টার মাইন্ড খুঁজে বের করতে হবে। এরপর ওয়ান যখন ঘরে ছিল তখন শুনতে পায় ঝু নিজেই নিজেকে শেষ করে ফেলেছে। ওয়ান তাকে এভাবে মরতে দেখে অনেক কষ্ট পায়। সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন তার মনে হয় প্রথম দিন যখন চাংহে তাদেরকে মেরে ফেলতে চেয়েছিল, ওই দিন সে আরেকটা লোককে দেখেছিল যার গালে একটা চিহ্ন ছিল, এবং চাংহের হয়ে সব সময় চ্যান ওই লোকের সঙ্গে দেখা করে, অর্থাৎ চ্যান ওই লোককে চেনে। তাই তাকে ব্যবহার করেই তাদেরকে ওই লোক পর্যন্ত পৌঁছাতে হবে। এরপর বাড়িতে সে গলায় দড়ি দেওয়ার নাটক করে। সে বলতে থাকে, এত বড় বাড়িতে এখন আমি একা, আমি এভাবে বাঁচতে চাই না। তখন চ্যান এসে তাকে সান্ত্বনা দেয় আর বলে, একটা জায়গা রয়েছে যার নাম জেড বিউরো, সেখানে মেয়েদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, আপনি সেখানে গেলে হয়তো নিজের শান্তি খুঁজে পাবেন। ওয়ান তখন সেখানে যেতে চায়। এরপর সে ভাবতে থাকে বাড়িতে জুকে কেউ গলায় দড়ি পেঁচিয়ে মেরেছে, এবং যে মেরেছে সে বাম হাতে বেশি জোর দিয়েছে, হতে পারে সে কোনো বাম হাতি। একটু আগে চ্যান যখন তাকে চা দেয় তখন সেও বাম হাতেই দেয়, অর্থাৎ চ্যান নিজেই জুকে মেরেছে। এরপর চ্যান
ওয়ানের সঙ্গে কথা বলতে আসলে সেখানে সে একটা চোখের ছবি দেখতে পায়, যার নিচে একটা চিহ্ন রয়েছে। সেটা দেখে সে ভয় পেয়ে যায়। তখন পেছনে ওয়ান চলে আসে। সে ওয়ানকে মারতে একটা ফুলদানি তুলে নেয়। এরপরেই ঘরে অনেক মারামারির শব্দ শোনা যায়। চিউ ওয়ানের সঙ্গে কথা বলতে এসে দরজার বাইরে রক্ত দেখে দৌড়ে ভেতরে যায়, আর গিয়ে দেখতে পায় ওয়ান চেনকে মেরে ফেলেছে। সে বলতে থাকে, ও আমার গায়ে আগে হাত তুলেছে। জু, আমি তোমার প্রতিশোধ নিয়েছি। সে চিউকে বলে, আমাকে আটকিও না, আমি জেট ব্যুরোতে যাব। চিউ একটা অস্ত্র বের করে বলে, এটা তোমার সাথে রাখো, বিপদে তোমাকে রক্ষা করবে। তার কোনো ইচ্ছে করছে না ওয়ানকে সেখানে যেতে দিতে, তবে সে জানে সে ওয়ানকে আটকাতে পারবে না। এরপর সে ওই অস্ত্রটা ওয়ানের পায়ে বেঁধে দেয়। 3 দিন পর ওয়ান জেট ব্যুরোতে পৌঁছায়। টং নামের একটা মেয়ে তাকে সেখানকার ব্যাপারে সবকিছু বলছিল, যে এখানে মেয়েদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়। বিশেষ করে এখানে অনাথ মেয়ে বা মহিলারা থাকে, যারা এখান থেকে কিছু কাজ শিখে তারপর বাইরে গিয়ে কাজ করে খায়। একটু পর সেখানে এই ব্যুরোর ডিরেক্টর চিন চলে আসে। সে তাকে ভেতরে নিয়ে যায়। সেখানে সে তাকে একটা দান বাক্স দেখায়, যেখানে মূলত এখানকার মেয়েরা দান করে, যেই টাকা অসহায় মহিলা এবং বাচ্চাদের পেছনে খরচ করা হয়। রাতের বেলা ওয়ান উঠে সেখানে কিছু তদন্ত করতে যায়, তবে সে কিছুই পায় না। পরদিন সকালে তং তাকে চেক করে। সে বলে, তুমি তো অসুস্থ, কোনো একটা কিছুর অতিরিক্ত চাওয়া তোমাকে শেষ করে দিচ্ছে। ধীরে ধীরে মানসিকভাবে তুমি অসুস্থ হয়ে পড়ছো, তুমি নিজেই বুঝতে পারছো না। ওয়ান মনে করে তাহলে হয়তো প্রতিশোধ নেওয়ার আশায় সে এরকম হয়ে গেছে। এরপর থেকেই সে তাদের সব কথা শুনতে শুরু করে। তারা যা বলতে থাকে সেটাই করতে থাকে। এই কথা চিউয়ের কাছে আসে যে ওই ব্যুরোতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ওয়ান কোনো সংবাদ পাঠায়নি। তাই চিউ নিজে তার সঙ্গে দেখা করতে সেখানে যায়। এখানে এসে সে দেখতে পায় ওয়ান তাকে দেখেও কিছু বলে না, এবং সে নিজের যত গয়না সাথে করে এনেছিল সব দান করে দেয়। এতে তার মনে সন্দেহ অনেক বেড়ে যায়। রাতের বেলা সে তাকে ধরে আর বলে, তুমি ঘরে যেতে পারবে না, তোমার ঘরে হয়তো এমন কিছু দেওয়া আছে যার ফলে তুমি সবকিছু ভুলে যাচ্ছ। তুমি কি ভুলে গেছো তুমি এখানে কেন এসেছো? ওয়ান তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক টর্চার করে, তবে চিউ তারপরেও তাকে ছাড়ে না। এদিকে ডিরেক্টর চিনের কাছে টংয়ের একটা রিপোর্ট আসে, যেখানে লেখা ছিল লান নিজের স্মৃতিশক্তি অনেকটাই হারিয়ে ফেলেছে। ওই সময় চিন একটা রুমাল দিয়ে নিজের গাল মুছে ফেললে দেখা যায় মূলত সেই আসলে ওই লোক যে এই সব কিছুর পেছনে জড়িত। মূলত তার প্রথম ব্যবসা নারী পাচার। পরদিন সকালে ওয়ানের জ্ঞান ফিরলে সে জিজ্ঞেস করে, তুমি এখানে কবে এসেছো, আর তোমার শরীরের আঘাত এগুলো কোথা থেকে আসলো? চিউ তখন তাকে সবকিছু খুলে বলে যে এখানকার লোকেরা তোমার স্মৃতি নষ্ট করে দিতে চেয়েছে। এরপর চিউ আর ওয়ান লুকিয়ে একটা গোপন ঘরে আসে, এবং সে দেখতে পায় মেয়েদের দান করা ওইসব জিনিস আসলে চিন নিজেই জমা করে রাখে। একটু পর তারা দেখতে পায় চিন আর তং সেখানে কথা বলতে এসেছে। তারা লুকিয়ে তাদের কথা শোনার সময় ওয়ান তার গালের চিহ্ন দেখে চিনে ফেলে যে এটাই সেই লোক। এরপর ওয়ান পরদিন সকালে যখন বাইরে আসে তখন এক লোক তাকে অজ্ঞান করে ফেলে। দেখা যায় এটা করেছে আসলে চিন। মূলত গতকাল রাতে তাকে তার এক লোক খবর দিয়ে বলেছে লান আর চিউ মিলে আসলে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করছে। এরপর যখন ওয়ানের জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে সে অন্য একটা জায়গায় রয়েছে। কারো আসার শব্দ শুনে সে আবারও ঘুমানোর নাটক করে। ওই লোক আসলে ওয়ান তাকে একটা লাথি মারে। ওই সময় তার বুকের ভেতর দিয়ে একটা তীর এফোর ওফোর হয়ে যায়। এটা হয়েছে চিউয়ের দেয়া সেই অস্ত্রটার কারণে। ওয়ান বাইরে আসলে দেখতে পায় এটা অনেক বড় জায়গা এবং এখানে অনেক পুরুষরা মেয়েদেরকে টেনে নিয়ে যাচ্ছে। ওয়ান একটা মেয়েকে বাঁচায়। সেই মেয়েটা বলে ডিরেক্টর মেয়েদেরকে এখানে পাঠিয়ে দেয়, আর যারা এখানে আসতে না চায় তাদেরকে প্রাণে মেরে ফেলা হয়। ওয়ান বলে, ওর অবস্থা আমি খারাপ করে দেব, তবে আমি একা পারবো না, তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। এরপর সে একটা তীর হাতে নিয়ে এক এক করে লোকেদেরকে মেরে মেয়েদেরকে বাঁচাচ্ছিল। তবে এক সময় সামনে অনেকগুলো গার্ড চলে আসে। ওই সময় চিউ এসে তাদের সঙ্গে ফাইট করে আর তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে চিনের কাছে যায়। চিন বলে, তোমরা এটা কি করছো? আমি তো তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করছি। ওয়ান বলে, তোমার কাছে মেয়েদের জীবন কোনো জীবনই নয়, তুমি শুধুমাত্র নিজের আনন্দের জন্য শত শত মেয়েদেরকে মেরে ফেলতে রাজি আছো। যারা একটু দেখতে ভালো তাদেরকে বিক্রি করে দিয়ে তুমি নিজের প্রাসাদ বানিয়েছো, অথচ মানুষের সামনে তুমি অনেক ভালো মানুষের মুখোশ পরে থাকো। মানুষকে দেখাও তুমি অসহায় মহিলাদের সাহায্য করো। আজ আমি তোমার মতো একটা সাইকোকে পৃথিবী থেকে সরিয়ে দেব, যাতে আর কোনো মেয়ের জীবন এভাবে শেষ না হয়। এরপর সে নিজের হাতে তাকে শেষ করে ফেলে, তবে পরে সে নিজেও অজ্ঞান হয়ে যায়। এরপর আমাদেরকে বলা হয় এই ঘটনার পর মহারাজ চিউ এবং ওয়ানকে অনেক সম্মাননা দিতে চেয়েছে। ওয়ান চিউ এর কাছে এসে বলে, শুনলাম তোমাকে নাকি মহারাজ ডিউক বানিয়ে দিয়েছে, এত বড় ক্ষমতা ছেড়ে তুমি আমার সঙ্গে সাধারণ জীবন কাটাবে? চিউ বলে, আমার জীবনটাই তো তুমি, তুমি যাতে খুশি আমিও তাতেই খুশি।
এরপর তারা দুজন একসঙ্গে বেরিয়ে পড়ে দূরে কোথাও গিয়ে বসবাস করার জন্য। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ওয়ানের প্রতিশোধ অনেকটা ইউনিক ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।